তারেক রহমানের প্রথম বিদেশ সফর কেন দিল্লির ঘুম ওড়াচ্ছে আর বেজিংয়ে হাসির রেখা ফুটিয়ে তুলছে? কেননা পর্দার আড়ালে চলছে সেই বিস্ফোরক ভূ রাজনীতি। কূটনীতির দুনিয়ায় একটা অত্যন্ত প্রচলিত কথা আছে, কোনো দেশের শীর্ষ নেতার প্রথম বিদেশ সফর মানে শুধু একটা সাধারণ ভ্রমণ না, এটা আসলে বিশ্বমঞ্চে দেওয়া অত্যন্ত কঠিন এবং সুদূর প্রসারী এক বার্তা। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান প্রেক্ষাপটে ঠিক তেমনি এক চাঞ্চল্যকর বার্তা দিতে যাচ্ছেন তারেক রহমান। দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে এখন একটাই গুঞ্জন, ক্ষমতার মসনদে বসার পর তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে যাচ্ছেন চীনে। এই একটিমাত্র সিদ্ধান্তই যেন মুহূর্তের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখে চওড়া হাসি ফুটিয়ে তুলেছে, আর একই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে ফেলে দিয়েছে চিন্তার গভীর ভাঁজ। আপাত দৃষ্টিতে এটিকে কেবলই একটি দ্বিপাক্ষিক সফর মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে অত্যন্ত জটিল ও রোমাঞ্চকর এক ভূ রাজনৈতিক দাবার ছক। এই নাটকীয় সিদ্ধান্তের পেছনে আসলে কি খেলা চলছে, আজ আমরা একদম ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে সেই ধোঁয়াশা কাটানোর চেষ্টা করব এবং এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজব যা পুরো অঞ্চলের ক্ষমতা বন্টনের সমীকরণকেই বদলে দিতে পারে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রথম বিদেশ সফর কতটা প্রভাবশালী বার্তা বহন করে। 1971 সালে রক্তক্ষয়ী স্বাধীনতার পর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রথম সফরে গিয়েছিলেন ভারতে, যা ছিল মূলত মুক্তিযুদ্ধে ভারতের অবদানের প্রতি এক ধরনের ঋণ স্বীকার ও কৃতজ্ঞতার প্রকাশ। আবার 1991 সালে যখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এলেন, তিনি প্রথম ছুটে গিয়েছিলেন ওয়াশিংটনে, যার মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে বাংলাদেশের ঝোঁক এবার পশ্চিমা বিশ্বের দিকে। এমনকি 2024 সালে শেখ হাসিনা চতুর্থবার শপথ নিয়েই প্রথম হাজির হয়েছিলেন দিল্লিতে, যা বিশ্বকে জানিয়ে দিয়েছিল যে ভারতই তার সরকারের প্রধান অভিভাবক। কিন্তু 2026 সালের আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ 1.5 দশকের শাসনের পর শেখ হাসিনা ক্ষমতা থেকে ছিটকে পড়ে পালিয়ে এখন দিল্লিতে অবস্থান করছেন। আর ঠিক এই বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষের মনে এক বিশাল ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে। বিগত 1.5 দশক ধরে এদেশের মানুষ দেখেছে কিভাবে ভারতের নীরব সমর্থনে একটা সরকার জনগণের ম্যান্ডেট ছাড়াই টিকেছিল, যেখানে প্রতিটি নির্বাচনে কারচুপির অভিযোগ আর বিরোধী দল দমনের মহোৎসব চললেও দিল্লি ছিল সম্পূর্ণ নিশ্চুপ। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকার নতুন নেতৃত্ব যদি শুরুতেই দিল্লিতে পা রাখত, তবে দেশের মানুষ তা কোনোভাবেই মানত না। কারণ রাজনীতি শুধু আন্তর্জাতিক কূটনীতির চাল না, এটি ঘরের ভেতরে জনমত ও ভোটের সমীকরণও বটে। ফলে এই মুহূর্তে দিল্লির মাটিতে প্রথম পা রাখাটা বিএনপির জন্য রাজনৈতিকভাবে চরম আত্মঘাতী এক সিদ্ধান্ত হতো। তবে সিদ্ধান্তের পেছনে শুধু রাজনৈতিক সেন্টিমেন্ট না, রয়েছে এক কঠিন অর্থনৈতিক বাধ্যবাধকতা। 2026 সালের শেষ ভাগে এসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাচ্ছে। শুনতে এটা অত্যন্ত গর্বের ও সুন্দর মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে এক বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ। এতকাল ধরে বাংলাদেশি পণ্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে যে শুল্কমুক্ত সুবিধা পেত, তা এখন ধীরে ধীরে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বিশেষ করে আমাদের দেশের আয়ের মূল চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প, যা মোট রপ্তানি আয়ের 84% এনে দেয়, তা এক বিশাল বৈশ্বিক চাপের মুখে পড়তে যাচ্ছে। এই আসন্ন অর্থনৈতিক ধাক্কা সামলাতে বাংলাদেশের এখন বড্ড প্রয়োজন নতুন এক বিশাল বাজার, বিপুল বিনিয়োগ আর আধুনিক প্রযুক্তি। আর ঠিক এই সংকটের সময়ই ত্রাতা হিসেবে বিশাল সুযোগের দরজা খুলে দাঁড়িয়ে আছে চীন। হিসাবটা খুব একটা জটিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই চীন $2.1 বিলিয়ন একটি বিশাল অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছিল। এরপর তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর মাত্র কয়েক মাসেই চীন আরও $100 মিলিয়ন বাজারে ঢেলে দিয়েছে। শুধু তাই নয়, ঢাকা ও বেজিংয়ের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাংলাদেশি ব্যবসায়ীরা এখন চোখের পলকে চীনের ভিসা পেয়ে যাচ্ছেন। 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে বর্তমানে $450 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন নিয়ে যাওয়ার যে উচ্চাভিলাষী স্বপ্ন রয়েছে, তা পূরণ করতে হলে চীনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। কারণ বাস্তবতার নিরিখে বিচার করলে ভারত কখনোই বাংলাদেশে এত বড় অঙ্কের অর্থনৈতিক বিনিয়োগ দেওয়ার সক্ষমতা রাখে না। অর্থনীতির এই হিসাব নিকাশ ছাপিয়ে ভূ রাজনীতির মঞ্চে সবচেয়ে বিস্ফোরক ও স্পর্শকাতর যে বিষয়টি দিল্লির রাতের ঘুম কেড়ে নিয়েছে, তা হলো তিস্তা নদী মহাপরিকল্পনা। দশকের পর দশক ধরে এই নদীর পানির ন্যায্য হিসাব নিয়েও ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা, বৈঠক আর টালবাহানা চলেছে, কিন্তু পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির মারপ্যাচে কোনো চুক্তি আলোর মুখ দেখেনি।
বছরের পর বছর প্রতীক্ষার পর বাংলাদেশ এবার এক চূড়ান্ত কৌশলী চাল চেলেছে। দিল্লিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যদি আমাদের এই সমস্যার সমাধান না করো তবে আমরা অন্য পথ ধরব। আর ঠিক এই কারণেই তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নের পুরো কাজ এখন চীনের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় চলছে। এই একটি সিদ্ধান্তই ভারতের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের কপালের চিন্তার ভাঁজকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কারণ তিস্তা প্রকল্পের ভৌগোলিক অবস্থানের একদম কাছেই রয়েছে ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডর, যা আন্তর্জাতিক মহলে চিকেন নেক নামে পরিচিত। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সাথে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত করে রেখেছে। এখন যদি তিস্তা প্রকল্পের কাজের অছিলায় চীনের সিভিল ইঞ্জিনিয়ার, আধুনিক প্রযুক্তিবিদ এমনকি সামরিক বিশেষজ্ঞরা এই অঞ্চলের নিয়মিত যাতায়াত শুরু করে, তবে তা ভারতের অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার জন্য একটা চরম দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। এটি বাংলাদেশের এক গভীর কৌশলী চাল, যা ভারতকে বার্তা দেয় যে আমাদের অবহেলা করলে তার চড়া মূল্য চোকাতেই হবে। জলসীমার এই উত্তেজনার পাশাপাশি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের ভেতরের সমীকরণও নীরবে কিন্তু বেশ দ্রুত গতিতে চীনের দিকে হেলে পড়ছে। বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যেই চীনের সাথে যৌথভাবে ড্রোন তৈরির এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। তবে পুরো সমীকরণে একটা ভুল বুঝলে একেবারেই চলবে না যে তারেক রহমান ভারতকে চিরতরের শত্রু বানিয়ে ফেলেছেন। তার শপথ নেওয়ার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি গেল এপ্রিলেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছেন, যেখানে সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ইতিবাচক আলোচনাও হয়েছে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, ভারত ও চীন দুই পক্ষের সাথে যদি যোগাযোগ সচল থাকে তবে প্রথম সফর বেইজিংয়ে কেন? এর কারণ হলো বর্তমান বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র সবার আগে বাংলাদেশ। এদিকে কোনো অদূরদর্শী ঝুঁকি না এবং অত্যন্ত পরিপক্ক চতুর এক কূটনীতির খেলা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ এখন এই দুই সত্যের মাঝখানে দাঁড়িয়ে এক চরম বিপজ্জনক ও রোমাঞ্চকর ভারসাম্যের খেলা খেলছে, যার ভবিষ্যৎ এই অঞ্চলের পুরো ভূ রাজনীতিকে নতুন করে লিখতে চলেছে। ভারতের ভৌগোলিক গুরুত্ব যেমন অস্বীকার করা অসম্ভব, তেমনি চীনের অর্থনৈতিক ও সামরিক শক্তিকেও দূরে ঠেলে দেওয়াটা আত্মঘাতী।